সত্যি মনে হচ্ছিল রাতটা অনেক বড়, কিছুতেই যেন শেষ হচ্ছিল না। মনে হচ্ছিল ঘড়ির কাঁটাও যেন ইচ্ছে করে দেরি করছিল। প্রতিটা মিনিট যেন আমার ভিতরে একটি করে স্তর খুলে দিচ্ছিল। কষ্ট, অপমান আর রাগ ভিতর থেকে বের হচ্ছে যেন এক ধরনের স্থিরতা। আমি আর আগের তিশা নেই, আমি এটা পরিষ্কার ভাবে বুঝতে পারছিলাম। রাশেদ সেদিন অস্বাভাবিক ভাবে রাত 8টার আগে বাসায় ফিরে এসেছিল। দরজা খুলে ভিতরে ঢোকার আগেই বলল, আজ এত তাড়াতাড়ি ডাকলে কেন? আমি ডাইনিং এর টেবিলের পাশে দাঁড়িয়েছিলাম, সবকিছু গুছানো, সবকিছু পরিষ্কার। যেমন জ্বর আসার আগে যেরকম স্তব্ধতা থাকে ঠিক তেমনি। আমি চেয়ারে বসে তাকে ইশারা করলাম, বসো। সে একটু অবাক হলো, কিছু না বলেও সে বসে পড়লো। আমি সরাসরি তার চোখের দিকে তাকালাম আর বললাম, তোমার আরেকটা বাসা আছে তাই না? এক সেকেন্ডে তার মুখের রংটা যেন কালো হয়ে গেল। সে বলছে, কি বলছো এসব? স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। আমি টেবিলের উপরে ফোনটা রাখলাম। কালো ফোন, পাসওয়ার্ডটাও সেই স্পেশাল, তারিখটা আছে। আর হাতটা যেন কেঁপে উঠলো। ঘরের ভিতরে এক নীরবতা। আমি বললাম, 4 বছর ধরে তুমি দুইটা সংসার জীবন চালাচ্ছ। তা আমি আরেকটা সাবিহা ও তার ছেলে। উঠে দাঁড়ালো আর বলল, শুনো, আমি ব্যাখ্যা করতে পারি। ওকে থামিয়ে দিয়ে বললাম, আজ আমি শুনতে আসিনি, আজকে আমি বলতে এসেছি। সে যেন থেমে গেল। আমি একে একে তাকে সবই বললাম, ফোন, চ্যাট, ফ্ল্যাট আর নিজের চোখে দেখা। আমি সবই বললাম। তার চোখে ছিল ভয় আর অপরাধ বোধ, আর ছিল ক্লান্তি। সে চুপ করে বসে থাকলো। কিছুক্ষণ পরে বলল, আমি কাউকে হারাতে চাইনি। আমি হেসে ফেললাম আর বললাম, তুমি কাউকে চাওনি, তাই তুমি দুজনকেই হারালে। আমি ভেবেছিলাম সময় নিয়ে সবকিছু ঠিক করে দিব। তারপর আমি বললাম, কিসের সময়? আমি একটু রেগে গিয়ে বললাম, আমার জন্য তোমার সময়, যে 8 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছে, না সেই মেয়েটার জন্য যে 4 বছর ধরে প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করে আছে। সে কোনো উত্তর দিতে পারলো না। আমি একটা গভীর শ্বাস নিলাম আর বললাম, আমি আজ সাবিয়ার সাথে দেখা করতে গেছিলাম, তুমি কি জানো? সে চমকে গেছিল আর বলছিল, তুমি গিয়েছিলে? আমি বললাম, হ্যাঁ। আমি একটু থামলাম। সে আমাকে সব বলেছে। আরেকটা কথা কি জানো? সে তোমার বিরুদ্ধে একটা কথাও বলেনি, শুধু বলেছে সে শান্তিতে থাকতে চায়। রাশেদ চোখ বন্ধ করে বলল, আমি ক্লান্ত তিশা। আমি ধীরে বললাম, আমরা সবাই ক্লান্ত রাশেদ। কেউ প্রতারণা করে নাই ক্লান্তির কারণে। এটা একটা সিদ্ধান্ত। ঘরের বাতাস যেন ভারী হয়ে গেছিল। আমার ভিতরটা অদ্ভুত ভাবে ভালো লাগছিল। আমি উঠে দাঁড়ালাম আর বললাম, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি সত্যিকারের সিদ্ধান্ত নেওয়া। সে আমার দিকে তাকালো। আমি বললাম, তুমি ঠিক করো তুমি কোন জীবনে থাকবে। তুমি দুইটা জীবনে একসাথে থাকতে পারবে না। সে কাপা গলায় বলল, তুমি? শান্ত গলায় বললাম, আমি নিজেকে বেছে নিচ্ছি। তারপর মনে হলো বুক থেকে যেন একটা বিশাল ভার নেমে গেল। আমি এগিয়ে গিয়ে আলমারির চাবিটা টেবিলে রাখলাম আর বললাম, আমরা এই বাড়িটায় দুজনে একসাথে করেছিলাম, কিন্তু আমি এখানে বন্দি হয়ে থাকতে চাই না। সে আমাকে হঠাৎ বলল, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? আমি তার দিকে তাকালাম আর বললাম, অনেক বছর পর প্রথমবারের মতো সত্যি করে। আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না রাশেদ, তুমি আমাকে অনেক আগেই তুমি ছেড়ে দিচ্ছ। আমি শুধু সেটা মেনে নিচ্ছি। তার চোখ ভিজে গেল। তাই আমি থামলাম না। কাল আমি আইনজীবীর সাথে কথা বলব। আমরা সম্মানের সাথে আলাদা হব, কোনো নাটক না, প্রতিশোধ। সে আমাকে কিছু বলতে চাইলো, কিন্তু তার মুখে কোনো শব্দ বের হলো না। আমি দরজার দিকে হাঁটতে শুরু করলাম। হঠাৎ সে আমাকে বলল, তিশা। আমি থামলাম, কিন্তু পিছনে তাকালাম। সে পিছন থেকে বলে উঠল, আমি কি সবকিছু ঠিক করতে পারি না? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর ধীরে বললাম, সব ঠিক করা যায় রাশেদ, কিন্তু আগের মতো আর কিছুই হবে না। এরপর আমি বাসা থেকে বের হয়ে এলাম। তারপর কয়েক মাস পর আমি নতুন একটা বাসা নিলাম, ছোট কিন্তু নিজের মতো। জানালার পাশে একটা ছোট টেবিল, যেখানে বসে আমি আবার নিজের মতো করে কাজ শুরু করেছি, নিজের জন্য। আজকে একটা বিশেষ দিন। আমি ছোট্ট একটা গিফট নিয়ে পরিচিত ফ্ল্যাটের পাশে দাঁড়িয়ে আছি। কলিং বেল চাপলাম। দরজা খুললো সাবিহা। আমাকে দেখে একটু অবাক হলো, তারপর আবার হাসলো, একটা স্বস্তির হাসি। সাবিহা বলল, ভিতরে আসেন। আয়ান দৌড়ে এলো আর বলল, মা কে? সাবিহা বলল, খালা এসেছে। আমি হাঁটু গেড়ে বসলাম আর বললাম, হাই আয়ান। আমি তাকে গিফটটা দিলাম আর বললাম, এটা তোমার জন্য। সে আনন্দে লাফিয়ে উঠলো আর আমি সাবিহাকে তাকে বললাম, কেমন আছো? সে বলল, শান্তিতে আছি। দিন পর আমি মাথা নেড়ে হাসলাম। আমরা দুজনেই জানতাম এই শান্তি সহজেই আসেনি। দরজা থেকে বের হওয়ার সময় আমি খোলা আকাশের দিকে তাকালাম। আমি ভাবলাম, জীবন ভেঙে গেলেও শেষ হয়ে যায়নি। সেখান থেকে শুরু হয়েছিল নতুন একটা অধ্যায়। এবার কারো ছায়া হয়ে নয়, এবার নিজের আলো হয়ে বাঁচার অধ্যায়। এই গল্পটি এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।